বহুকাল আগে এখান থেকে অনেক দূরে এক ধনী সওদাগর আর তার ৩ সুন্দরী মেয়ে থাকত। তৃতীয় মেয়েটি বাকিদের চেয়ে অনেক বেশি সুন্দরী ও বুদ্ধিমতী ছিল, তাই সকলে তাকে বিউটি নামে ডাকত। অন্যদিকে তার বোনেরা ছিল হিংসুটে আর দুষ্টু। তাদের আগ্রহ ছিল কেবল বাবার টাকা ওড়ানোর দিকে। বিউটি এক সুদর্শন রাজকুমারের স্বপ্ন দেখত। সে সবসময় ভাবত একদিন তার এই রাজকুমারের সঙ্গে বিয়ে হবে আর তার সাথে একটা সুন্দর রাজপ্রাসাদ থাকবে। বিউটির জীবনে সমস্ত কিছুই তার স্বপ্নের মতোই হাসি খুশি ছিল। কিন্তু একদিন তার ভাগ্য বদলে গেল একটি ভয়ঙ্কর ঝড়ে পড়ে। তার বাবার সমস্ত জাহাজ আর সেই সঙ্গে সমস্ত অর্থ খোয়া গেল। সব শেষ হয়ে গেছে সোনা, আমরা এখন আর ধনী নই। চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমরা নিশ্চয়ই একটা পথ খুঁজে পাবো। দারিদ্র্যের কারণে অচিরে সমস্ত ভৃত্যরা তাদের বাড়ি ছেড়ে চলে গেল। বিউটি সংসার চালাতে লাগলো আর তার বাকি 2 বোন এই দারিদ্র্য জীবন নিয়ে ক্রমাগত অভিযোগ করে যেতে লাগলো। বিউটি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেত আবার যাতে তার বাবার মুখে হাসি ফিরে আসে। একদিন সওদাগর খবর পেল যে তার একটি হারানো জাহাজ বন্দরে ফিরে এসেছে। একটা সুখবর আছে, আমার একটা জাহাজ বন্দরে ফিরে এসেছে। আমাদের আর দারিদ্রতা থাকবে না। এখন আমি বন্দরের দিকে যাচ্ছি। বলো, তোমাদের প্রত্যেকের জন্য কি আনবো? আমার নতুন পোশাক চাই, আমার চাই নতুন গয়না। আর তোমার জন্য কি নিয়ে আসবো আমার মিষ্টি সোনা? আমি কেবল চাই তুমি সাবধানে বাড়ি ফিরে এসো। তুমি খুব ভালো, কিন্তু তুমি কি চাও সেটা তোমাকেই বলতে হবে মা। হ্যাঁ, একটা গোলাপ এনো, লাল টকটকে একটা গোলাপ। নিশ্চয় আনবো আমার সোনা মা। এই বলে সওদাগর খুশি মনে বন্দরের উদ্দেশ্যে রওনা হলো। বন্দরে পৌঁছে তিনি দেখলেন যে তার জাহাজ সম্পূর্ণ পরিত্যক্ত হয়েছে এবং জানতে পারলেন যে নাবিকরা জাহাজের সমস্ত পণ্য নিয়ে পালিয়ে গেছে। দুঃখী মন নিয়ে সওদাগর বাড়ির পথে রওনা হলেন, কিন্তু গভীর চিন্তামগ্ন হয়ে তিনি পথ ভুল করে এক গভীর অরণ্যে পৌঁছলেন। বরফ পড়া দেখে মনে হচ্ছিল সমুদ্রের সব জল বুঝি বরফ হয়ে গেছে। ঘোড়াটি ঘন বরফের পথে হাঁটতে পারছিল না, তাই তিনি ঘোড়াটিকে একটি গাছের নিচে রাখলেন। একটু দূরে তিনি আলো দেখতে পেলেন এবং সেই দিকে গেলেন। গিয়ে দেখলেন সেটা একটা প্রকাণ্ড বড় প্রাসাদ। প্রাসাদের সামনে পৌঁছানো মাত্রই তাদের সোনার দরজাটি খুলে গেল। খুব অদ্ভুত ব্যাপার যে এই কমলা লেবুর গাছে ঢাকা রাজপথে একটুও বরফ পড়েনি। বাহ, এই জায়গাটা কি সুন্দর! আমাকে এই প্রাসাদে ঢুকে রাজার সাথে দেখা করতেই হবে। সওদাগর একটা প্রকাণ্ড হল ঘরে প্রবেশ করলেন। সওদাগর আশেপাশে দেখতে থাকেন এবং কোনো মানুষের জন্য অপেক্ষা করতে থাকেন, কিন্তু বহুক্ষণ অপেক্ষা করার পরেও তিনি কাউকে দেখতে পেলেন না। হ্যালো, এই প্রাসাদে কি কেউ আছেন? সেখানে একটি ডাইনিং টেবিলে প্রচুর সুস্বাদু কেক আর ফল রাখা ছিল। মনে হয় আমাকে একাই খাবার খেতে হবে, পরে বাড়ির মালিককে অতিথি সেবার জন্য ধন্যবাদ দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই তিনি সমস্ত খাবার খেয়ে ফেললেন। পেট ভরে খেয়ে তিনি দোতলায় উঠে গেলেন। তিনি প্রথম দরজাটি খুললেন এবং দেখতে পেলেন একটি সুন্দর পরিষ্কার বিছানা পাতা আছে। হে আমার ঈশ্বর, আমার মনে হচ্ছে আমার ভাগ্য সত্যিই প্রসন্ন। সওদাগর চোখ খুললেন। একটি নতুন দিনের সূচনা হয়েছে। তিনি দেখলেন তার জন্য নতুন পোশাক রাখা আছে। তিনি দ্রুত তৈরি হয়ে নিচের হল ঘরে নেমে এলেন। টেবিলে তার প্রাতরাশ সাজানো ছিল, দুধ, টাটকা ফলের রস আর রুটি। তিনি পেট ভরে খেলেন এবং উঠে দাঁড়ালেন। এখানে কি কেউ আছেন? আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। আপনি সত্যি উদার। এবার আমি আসছি, বিদায়। তিনি যখন বাইরে বেরোলেন দেখলেন যতদূর চোখ যায় গোলাপ ফুলে ঢাকা। ও, কত গোলাপ! বাহ, এগুলো আমার বিউটির জন্য নিয়ে যেতে পারি। তিনি তৎক্ষণাৎ বাগানে পৌঁছলেন
এবং একটি গোলাপ ফুল তুলে নিলেন। তিনি যেই গোলাপ ফুল তুললেন অমনি পেছন থেকে প্রচণ্ড গর্জন শুনতে পেলেন। পেছন ঘুরে তিনি দেখলেন একটা বিশালাকার রাক্ষস দাঁড়িয়ে আছে, যার ভাটার মতো চোখ, মূলোর মতো দাঁত, ধারালো ছুরির মতো নখ। আমার গোলাপে হাত দিতে তোমাকে কে বলেছে? তোমাকে যে আমি আশ্রয় দিলাম সেটাও কি তোমার জন্য যথেষ্ট নয়? এই কি তোমার কৃতজ্ঞতা জানানোর নমুনা? এই ধৃষ্টতার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমাকে মার্জনা করুন হে দয়াময় প্রভু। আমি ভেবেছিলাম যে দয়াময় প্রভু প্রয়োজনে আমায় খাদ্য বাসস্থান দান করেছেন। তার বাগান থেকে যদি আমি একটি গোলাপ আমার মেয়ের জন্য নিয়ে যাই তাহলে তিনি কিছু মনে করবেন না। আমায় ক্ষমা করুন। না, আচ্ছা, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি যাতে তোমার জীবন বাঁচতে পারে। সেটা কি প্রভু? আপনার জন্য আমি সমস্ত কিছু করতে প্রস্তুত। আমার 3 মেয়ে নিশ্চয়ই এতক্ষণ আমার জন্য প্রতীক্ষা করছে। 3টি কন্যা? ঠিক আছে, তোমাকে তোমার কোনো এক কন্যাকে প্রাসাদে নিয়ে আসতে হবে এবং আমি তাকে আমার কাছে রেখে দেব, আর তার বদলে তুমি মুক্তি পাবে। তবে তাই হবে। আমি নিশ্চিত যে তাদের মধ্যে একজন অবশ্যই আপনার কাছে আসবে। খুব ভালো, তোমাকে আমার দ্রুততম ঘোড়াটা দিচ্ছি আর কন্যাকে নিয়ে আসার জন্য 1 মাস সময় দিচ্ছি। কিন্তু যদি সে এখানে আসে তাকে স্বইচ্ছায় থাকতে হবে। অনিচ্ছায় এলে আমি তাকে গ্রহণ করব না। 1 মাসের মধ্যে যদি তুমি ফিরে না আসো আমি তোমাকে খুঁজে বার করব। এবার বিদায় হও আর তোমার কন্যার জন্য একটা গোলাপ নিয়ে যাও। যদিও তিনি তার প্রাণ বাঁচানোর জন্য প্রথমে এই প্রস্তাবে রাজি হয়েছিলেন, কিন্তু তিনি আসলে ভাবেননি যে তার কোনো মেয়ে আদৌ আসবার জন্য রাজি হবে কিনা। বেচারা সওদাগর জীবন ফিরে পেয়েও মৃতের মতো ফিরে চললেন। ঘোড়াটি ঝড়ের গতিতে চোখের নিমেষে সওদাগরের কুটিরে পৌঁছে গেল আর মেয়েরা তাকে দেখতে পেয়ে ছুটে এলো। বাবা, আমার উপহার দাও। কোথায় আমার উপহার বাবা? তুমি কেমন আছো বাবা? নিশ্চয়ই তুমি খুব ক্লান্ত। এই নাও সোনা, তুমি যা আনতে বলেছিলে, কিন্তু তুমি জানো না যে ফুলের মূল্য কি। তিনি তার জাহাজ আর রাক্ষসের ঘটনা বললেন। এটা তোমার দোষ। তুমি কেন বাবাকে ফুল আনতে বলেছিলে? হ্যাঁ, তুমি যদি একটা ঠিকঠাক জিনিস চাইতে তাহলে আজ এই ঘটনা ঘটতো না। আমি বুঝতে পারছি এই ঘটনাটার জন্য আমি দায়ী, তাই আমি বাবার সাথে তার প্রতিশ্রুতি রক্ষা করতে যাব। ও বিউটি, আমি খুব দুঃখিত বিউটি সোনা। আমার জন্য তোমার জীবনে এমন দুর্ভাগ্য নেমে আসলো। যেহেতু এর জন্য আমি দায়ী, তাই সেই জন্য আমারই সাজা পাওয়া উচিত বাবা। বিউটি তার নিজের সিদ্ধান্তে অনড়। বাড়ি ফিরে যাও বিউটি, নিজের জীবন নষ্ট করো না। পরিস্থিতি সামলাতে যথেষ্ট সাহস আছে আমার। তাদের কথা বলতে বলতে রাত নেমে এলো। তারা অবাক হয়ে দেখলো গোটা অরণ্য উজ্জ্বল আলোয় আলোকিত, যেন গোটা পৃথিবী তাদের অভ্যর্থনা জানাচ্ছে। বাহ, এটা কি অসাধারণ! অচিরেই তারা সেই রাজপথে পৌঁছলো এবং দেখলো প্রাসাদটি অসামান্য আলো দিয়ে সাজানো। সে প্রকাণ্ড হল ঘরে ঢুকে দেখলো সুন্দর একটা আগুন জ্বলছে এবং টেবিলে নানা রকম সুস্বাদু খাবার সাজানো। তারা এই দীর্ঘপথ অতিক্রমের ফলে ক্ষুধার্ত ছিল, তাই তারা দুজনেই খেতে শুরু করলো। কিন্তু তাদের খাওয়া শেষ হতে না হতেই তারা রাক্ষসের পদধ্বনি শুনতে পেল। শুভ সন্ধ্যা বিউটি। শুভ সন্ধ্যা প্রভু। তুমি কি এখানে স্বইচ্ছায় এসেছো? হ্যাঁ। তোমার বাবা চলে যাবার পরও কি তুমি এখানে থাকবে? হ্যাঁ। তুমি তোমার ঘোড়ার কাছে চলে যাও, ওখানে তুমি আর একটা ঘোড়া পাবে। তাদের সোনা দানা পূর্ণ 2টো সিন্দুক রয়েছে তোমার অন্য মেয়েদের জন্য। বিদায় আমার সোনা, তোমার কথা আমার প্রতিদিন মনে পড়বে। আমারও মনে পড়বে বাবা। ঘোড়াটি দৌড়তে শুরু করলো এবং পলকের মধ্যেই দূরে মিলিয়ে গেল। তুমি ওপরে যাও, একটু বিশ্রাম নাও। শুভরাত্রি। শুভরাত্রি। বিউটি প্রথম দরজাটি খুলল এবং খুব সুন্দর একটা ঘর দেখতে পেল। সে বিছানায় শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। সে সকালে ঘুম থেকে উঠে দেখতে পেল তার প্রয়োজনীয় সবকিছু তার ড্রেসিং টেবিলে সাজানো রয়েছে।
সে বিশাল হলে তার দুপুরের আহারও রাখা ছিল। আহারের পর সে সেই আরামদায়ক সোফার কোণে চুপটি করে বসে রইল। এই বিভৎস দৈত্য কি আমায় চিরকালের জন্য বন্দী করে রাখবে? কিভাবে আমি মুক্তি পাবো? সে আকাশ পাতাল চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে পড়ল। ধীরে ধীরে সন্ধে নেমে আসলো। সে রাক্ষসের পায়ের শব্দ শুনতে পেল। শুভ সন্ধ্যা বিউটি। শুভ সন্ধ্যা। তুমি কি আমাকে ভালোবাসো বিউটি? তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ বা না বলো, নির্ভয়ে বলো। না। তুমি যখন চাও না তাহলে শুভরাত্রি বিউটি। শুভরাত্রি। তার প্রত্যাখ্যানে রাক্ষস রেগে যায়নি দেখে বিউটি খুশি হলো। প্রতি সন্ধ্যায় নৈশভোজের পর রাক্ষস তার সঙ্গে দেখা করতে আসতো, আর প্রতিদিন রাত্রে বিদায় নেবার আগে তাকে জিজ্ঞেস করত, বিউটি তুমি আমায় বিয়ে করবে? ওহ না। সে দুঃখী মনে ফিরে যেত। সময়ের সাথে সাথে বিউটিও ক্রমে আর রাক্ষসকে ভয় পেত না, কারণ রাক্ষস তার প্রতি সদয় ছিল। প্রাসাদে বিউটির খুব আনন্দের সময় কেটে যেত। সে বাগানে গিয়ে খুব খুশি হয়ে ঘুরে বেড়াতো। এখানে ফোয়ারা ছিল, কমলা লেবুর গাছ ছিল, ফুলে ভরা লতা পাতা আর পাখির দল ছিল। এমনকি কখনো রাক্ষসটি বিউটির জন্য পিয়ানো বাজাতো আর তার সঙ্গে অনেক গল্প করত। এইভাবে ধীরে ধীরে বহুকাল কেটে গেল। অবশেষে একদিন বিউটি তার বাবা ও বোনদের দেখবার জন্য মন খারাপ করতে লাগলো। তাকে দুঃখী দেখে রাক্ষস তাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে সুন্দরী? আজকাল তোমাকে খুবই দুঃখী মনে হয়। আমার বাবাকে দেখতে খুব ইচ্ছে করে। দয়া করে আমাকে 1 সপ্তাহের জন্য যেতে দিন। আমি কথা দিচ্ছি ফিরে আসবো আবার। বিউটি, তুমি কি আমাকে ঘৃণা করো বলে এখান থেকে মুক্তি চাও? না, এরকম ব্যাপার নয়। আমি ঘৃণা করি না। আপনাকে কিছুদিনের জন্য ছেড়ে গেলে আমার ভালো লাগবে না। তুমি যা চাইবে আমি তোমাকে মানা করতে পারবো না। তাতে আমার প্রাণহানিও হতে পারে। যদি তুমি সময় মতো ফিরে না আসো তাহলে আমায় মৃত পাবে। ও, আমি কখনো তা হতে দেব না। আপনি সর্বদা আমার প্রতি সদয়। তোমার যাবার জন্য কোনো রথের প্রয়োজন হবে না। এই আংটিটা পরে তুমি ঘুমাও। ভয় পেও না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। আর ঘুম থেকে উঠে তুমি তোমার বাবাকে দেখতে পাবে। ও সত্যি? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যখন তোমার ফিরে আসার ইচ্ছে হবে তুমি আংটিটা আঙুল থেকে খুলে নেবে, আর তুমি দেখতে পাবে তুমি এই প্রাসাদে রয়েছো। শুভরাত্রি বিউটি, তোমার কথা খুব মনে পড়বে। শুভরাত্রি প্রিয়, আর আপনার উদারতার জন্য ধন্যবাদ। শুধু তোমার প্রতিজ্ঞার কথা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাক্ষস চলে যাওয়া মাত্রই বিউটি দ্রুত ঘুমোতে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখল সে তার নিজের বাড়ির বিছানায়। তার বোনেরা তার ম্যাজিকের মতো আবির্ভাবে অবাক হয়ে গেল। তার বাবা তাকে বুকে জড়িয়ে ধরল আর আনন্দে কাঁদতে লাগলো। ও বিউটি, আমি তোমার জন্য আকুল হয়েছিলাম। তোমার কথা খুব মনে পড়তো। আমারও মনে পড়েছে ভীষণ বাবা। বিউটি তার বাবাকে রাক্ষসের উদারতার কথা বলল। অনেক চিন্তার পর সে উত্তর দিল, তুমি নিজেই বলছো যে রাক্ষস তোমায় খুব ভালোবাসে এবং তার নম্রতা ও উদারতার জন্য সে তোমার ভালোবাসার কৃতজ্ঞতার যোগ্য। আমার মনে হয় সে কুৎসিত হলেও তোমার তাকে তার ইচ্ছে অনুযায়ী পুরস্কৃত করা উচিত। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল আর বিউটিও প্রাসাদে ফিরে যাবার কথা ভুলে গেল। তারপর একদিন রাত্রে সে স্বপ্নে দেখল রাক্ষস মাটিতে পড়ে আছে মৃতপ্রায়। হে আমার ঈশ্বর! বিউটি এত ভয় পেয়ে গিয়েছিল যে সেই রাতেই তার বাবা ও বোনদের বিদায় জানিয়ে দিল। আর বিছানায় শোয়া মাত্র সে তার আংটিটা খুলে ফেলল। তারপর সে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ল এবং পরদিন সকালে রাক্ষসের প্রাসাদে তার ঘুম ভাঙল। সে ছুটে সেখানে গেল যেখানে সে রাক্ষসকে মারা যেতে দেখেছিল। রাক্ষসটি সেখানেই অনড় হয়ে পড়েছিল। উনি কি সত্যি মৃত?
কিন্তু তাকে পুনরায় দেখে সে বুঝলো তার শ্বাস এখনো চলছে। সে দ্রুত একটু জল নিয়ে তার মুখে ছিটিয়ে দিতে লাগলো আর আনন্দের সঙ্গে দেখলো সে আবার প্রাণ ফিরে পেয়েছে। ও প্রিয়, কি ভয়টাই না পেয়েছি আমি। এতদিনে বুঝতে পারলাম যে আপনাকে সত্যি কতটা ভালোবাসি। যখন আমি বুঝলাম আপনার জীবন বাঁচানোর পক্ষে দেরি করে ফেলেছি। তুমি কি সত্যি আমার মতো একটা কুৎসিত প্রাণীকে ভালোবাসো? হ্যাঁ, আমি জানি আপনার একটা অমায়িক হৃদয় আছে এবং এর চেয়ে বেশি আমার জীবনে আর কিচ্ছু চাই না। বিউটি, তুমি কি আমায় বিয়ে করবে? হ্যাঁ, আমি করব। বিউটি এই কথাটা বলা মাত্রই একটি চোখ ধাঁধানো আলোয় রাক্ষসটি ঢাকা পড়ে গেল এবং শূন্যে ভেসে পুনরায় মাটিতে নেমে এলো একজন সুদর্শন রাজকুমার। হে আমার ঈশ্বর, আপনি তো আমার স্বপ্নের সেই রাজকুমার। চিরকাল আপনাকে স্বপ্নে দেখেছি। ওহ বিউটি, আমার মিষ্টি বিউটি, আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য তোমাকে ধন্যবাদ। একবার এক ডাইনিকে আমি হত্যা করেছিলাম। সে যখন মারা যাচ্ছিল তখন আমাকে অভিশাপ দিয়ে যায়। সে অভিশাপ দেয় যে আমাকে কেউ ভালোবাসবে না এবং আমাকে এক কদাকার রাক্ষসে পরিণত করে। কিন্তু তুমি প্রকৃত ভালোবাসা দিয়ে আমাকে অভিশাপ মুক্ত করেছো। ও, বিশ্বাসই করতে পারছি না। এটা ঘটছে না স্বপ্ন দেখছি। রাক্ষসটি তাকে আলতো করে চিমটি কাটলো। আউচ! এটা স্বপ্ন নয়, তুমি আমার সত্যিকারের রাজকুমার, প্রকৃত ভালোবাসা। আমাদের আর সময় নষ্ট করা ঠিক নয়। চলো তোমার পরিবারের কাছে যাওয়া যাক আর আমাদের বিবাহের নৃত্যের প্রস্তুতি নেওয়া যাক। আর তারপরের দিনে অতি জাঁকজমকের সঙ্গে তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। অবশেষে সৌন্দর্যের ওপর উদারতার জয় হলো। কেবল সৌন্দর্যের হাতে সৌন্দর্য থাকে না, তার জন্য দরকার হয় একটি সুন্দর মন, সুন্দর হৃদয় আর সর্বোপরি একটি সুন্দর আত্মা। তারপর বিউটি ও রাজকুমার সুখে জীবন কাটাতে লাগলো।